নমস্কার, আমি সৌম্য। আপনারা দেখছেন স্পোর্টস বাংলা। গত কয়েকদিনের মতোই আজকেও আমরা বাংলাদেশের পরিস্থিতি দিয়ে আলোচনা শুরু করব। আপনারা জানেন যে গত কয়েকদিন ছাত্রদের সাথে প্রশাসনের ব্যাপক সংঘর্ষ ঘটেছে এবং সেই সংঘর্ষে সাধারণ মানুষ, রিক্সা চালকরাও যুক্ত হয়েছিলেন। আজকে যেটা হয়েছে যে ইন্টারনেট কিছুটা হলেও চালু হয়েছে, ফলত আমরা বাংলাদেশের কয়েকজন সাংবাদিক এবং সাধারণ নাগরিকদের সাথে কথা বলতে পেরেছি। তারা যেটা জানাচ্ছেন যে পুলিশি নজরদারি, টহলদারি এবং চেক পয়েন্টের মাঝখানে জনজীবন কিছুটা স্বাভাবিক হয়েছে। মানুষ কর্মক্ষেত্রে যাচ্ছেন, দোকান খুলছে, বাজার খুলছে। আজকে সেইভাবে সংঘর্ষ হয়নি, কিন্তু ব্যাপকভাবে পুলিশের নজরদারি আছে। এবং এর সাথে আজকে ঢাকায় অস্বাভাবিক যানজট হয়েছে। কেন অস্বাভাবিক যানজট হয়েছে? সাধারণত ঢাকাতে যানজট হয়ে থাকে, এটা একটা যানজটেরই শহর, কিন্তু আজকের যে যানজট সেটা সাধারণ যে ভয়ঙ্কর যানজটের থেকে আলাদা এবং অনেক বেশি। এর কারণটা হচ্ছে, সাংবাদিকরা যেটা জানাচ্ছেন, যে মানুষ ঢাকা ছেড়ে পালাচ্ছে। যেহেতু আজকে একটু সুযোগ পেয়েছেন বেরিয়ে যাওয়ার, ফলত সবাই একসাথে ঢাকা থেকে বেরোতে গিয়ে ব্যাপকভাবে যানজটের সৃষ্টি হয়েছে। ছাত্ররা যেটা জানিয়েছেন যে তারা এই গত 5-6 দিনে যে ছাত্ররা মারা গেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে, তাদের তথ্য প্রিজার্ভ করার জন্য, সংরক্ষণ করার জন্য শহীদ.info নামে একটি ওয়েবসাইট খুলেছেন। এবং এই ওয়েবসাইটটিতে তারা বলছে যে এই ওয়েবসাইটটা অপূর্ণ এবং জনগণের কাছে আহ্বান জানানো হয়েছে আরও যারা ছাত্র শহীদ আছেন তাদের সম্পর্কে নির্দিষ্ট তথ্য সরবরাহ করতে, যাতে সমস্ত যারা ছাত্ররা মারা গেছেন তাদের একটি ডেটাবেস তৈরি করা যায়। অন্যদিকে শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে বিশিষ্ট সাংবাদিকদের সাথে একটি বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকে তিনি এটা বলেন যে তিনি আগেই জানতেন যে এরকম একটি ঝামেলা হবে। দেশের যে প্রগতি, উন্নতি, সেটা আটকাবার জন্য জামাত এবং বিএনপি এরকম চক্রান্ত করবে। এবং বাংলাদেশের যে মানুষ, যে সাংবাদিকরা যাদের সাথে আমরা কথা বলেছি, তারা এটা বলছে এই গোটা ব্যাপারটাতে কোথাও তারা জামাত বা বিএনপিকে খুঁজেই পায়নি। এবং জামাত এবং বিএনপির সেই সাংগঠনিক ক্ষমতাই নেই যে এত বড় একটা আন্দোলন করবে। যদিও 21শে জুলাই বিএনপি যে অভ্যুত্থানের ডাক দিয়েছিল, তারা যে শব্দটা ব্যবহার করেছিল যে যে সংগ্রামের মধ্যে দিয়ে হাসিনাকে উচ্ছেদ করার যে তারা ডাক দিয়েছিল, সেটা কোনো কিছুই ফলপ্রসূ হলো না। এটা স্পষ্ট, বিএনপি সত্যি হয়তো সেই সাংগঠনিক ক্ষমতাটা নেই। অন্যদিকে গতকালই বামপন্থী দলগুলো, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ সিপিবির অফিসে তারা মিলিত হয় এবং সেখানে জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক বামপন্থী দলগুলো তারা একটি কিছু কমন এজেন্ডার বিরুদ্ধে সংগ্রামের সংকল্প করেছে, কিছু দাবি জানিয়েছে, যার মধ্যে হচ্ছে কারফিউ প্রত্যাহার, ইন্টারনেট পরিষেবা চালু, হাসিনা সরকারের পদত্যাগ সহ বিভিন্ন রকম দাবি তারা পেশ করেছে। অন্যদিকে বিএনপি কিন্তু সেইভাবে যেইভাবে সরকার বিএনপিকে দোষারোপ করছে, বিএনপিও মাঝে মাঝে যেরকম বক্তব্য দিচ্ছে, বাস্তবে কিন্তু সেরকম কোনো কিছু সেই তুলনায় দেখা যাচ্ছে না। একজন সমন্বয়ক ছাত্র আন্দোলনের আসিফ মাহমুদ, তিনি 19 তারিখ থেকে নিখোঁজ ছিলেন, রাত থেকে। তিনি আজকে একটি ফেসবুক পোস্ট করেছেন। তিনি আজকে এটা জানিয়েছেন যে 19শে জুলাই রাত 11টায় তাকে হাতির ঝিল অঞ্চল থেকে কেউ বা কারা চোখ বেঁধে তুলে নিয়ে গেছিল। তুলে নিয়ে গিয়ে তার উপরে অত্যাচার করা হয়, তাকে চাপ দেওয়া হয় যে আন্দোলন প্রত্যাহার করার জন্য। তিনি সেটা মানেননি এবং তাকে ইঞ্জেকশন মেরে অচেতন করে রাখা হয়েছিল। যখনই তার জ্ঞান ফিরেছে আবার তাকে ইঞ্জেকশন দিয়ে অচেতন করে রাখা হয়েছিল। তারপরে আজকে দুপুর 11টা নাগাদ যেখান থেকে তাকে তুলে নিয়ে গেছিল সেইখানেই তাকে আবার রেখে দিয়ে যাওয়া হয়েছে।
এছাড়াও বাংলাদেশ সংবাদ সংস্থা, সেখানে জানা যাচ্ছে যে বিশিষ্ট সাংবাদিকরা যেটা জানিয়েছেন সেটা হচ্ছে হাসিনাকে আবেদন করেছেন যে যারা অভিযুক্ত, যারা এর সাথে জড়িত, তাদের যেন রেহাই না পায়, তাদের যেন শাস্তি হয়। একইভাবে তথ্য সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ আলীও এই কথা বলেছেন যে যারা গন্ডগোল পাকিয়েছে তাদের শাস্তি দেওয়া এটা একটা সরকারের কর্তব্য এবং সরকার সংকল্পবদ্ধ। তথ্য সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ আলী যে কথাটা বলেছেন, এতে আরও সরকারের সাথে জনগণের বিভেদ বিচ্ছেদ বাড়ার সম্ভাবনা আছে। তিনি রাজনৈতিক নেতৃত্ব, এটা তার ভেবে দরকার, সেটা তার ব্যাপার। কিন্তু সাংবাদিকরা কি কখনো এইভাবে বলতে পারেন? এটা হচ্ছে একটা প্রশ্ন। এর আগে একটা ভিডিও এসছিল যে অন্ধকারে বাংলাদেশ পুলিশ তার আগ্নেয়াস্ত্র হাতে এবং ক্যামেরার পেছন থেকে একজন সাংবাদিক চিৎকার করে করে বলছেন, ভাই ভাই শ্যুট করেন, আমি ছবি নিব। সাংবাদিকরা এটা যদি করেন তাহলে কিন্তু তিনি সাংবাদিক কিনা, সাংবাদিকের যে এথিক্স, যে মরালিটি, সেটা তিনি মানছেন কিনা, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন ওঠে। এবং এই কারণেই সাংবাদিকদের ওপরে জনগণের যদি ভরসা না থাকে, সাংবাদিকরাও যদি আক্রান্ত হন, তাহলে কিন্তু এই ধরনের সাংবাদিকরাই হয়তো দায়ী থাকবেন। কারণ জনগণ তখন সাংবাদিকদের আর নিরপেক্ষ হিসাবে দেখবেন না, তাদেরকে হামলাকারী হিসাবেই দেখবেন। বা উল্টো দিক থেকেও সাংবাদিকরা এমন কিছু যদি করেন, তাহলে পুলিশ প্রশাসনও হয়তো সাংবাদিকদের উল্টো দিকের মানুষ হিসেবে দেখবেন। ফলত সাংবাদিকতার যে বেসিক এথিক্স, সেখানে এই ধরনের কাজ থেকে বিরত থাকাই হচ্ছে কর্তব্য। তার একটা মতামত থাকতে পারে, কিন্তু সে ঘটনাকে যখন সে তুলে ধরবে, অবজেক্টিভভাবে তুলে ধরবে, বস্তুনিষ্ঠভাবে তুলে ধরবে, তার ব্যাখ্যা সে তার মতো করতে পারে। কিন্তু এইভাবে আন্দোলনকারীদের সরাসরি বিপক্ষে চলে যাওয়া বা সরকারের একদম আন্দোলনকারীদের মতো করে বিপক্ষে চলে যাওয়া যুক্তিহীনভাবে, তথ্য ছাড়া, সেটা আমার মনে হয় যে সাংবাদিকতা নয়, এটা সাংবাদিকতাকে সমস্যাতেই ফেলে। অন্যদিকে বুধবার এবং বৃহস্পতিবার, বুধবারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন এবং বৃহস্পতিবার তিনি জো বাইডেনের সাথে মিটিং করবেন। এবং এটাকে কেন্দ্র করে বুধবার আজকে মার্কিন যে সংসদ, সেই সংসদে ব্যাপক ঝামেলা হয়েছে। প্রতিবাদীরা সেখানে বিক্ষোভ করেছে। প্রতিবাদীদের মধ্যে অন্যতম হচ্ছে জিউস ফর পিস, অর্থাৎ শান্তির জন্য ইহুদিরা কিন্তু মার্কিন ইহুদিরা বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছে এবং তারা বলেছেন যে নট ইন মাই নেম, অর্থাৎ ইহুদিদের নামে ইসরায়েল যেটা চালাচ্ছে সেটা আমরা মানব না, ইহুদিদের এটার সাথে কোনো সম্পর্ক নেই এবং অবিলম্বেই গণহত্যা বন্ধ করার তারা ডাক দিয়েছে। এরা ছাড়াও কোল্ড পিঙ্ক এবং বিভিন্ন ধরনের প্রতিবাদী সংগঠনরা মার্কিনীদের, তারা কিন্তু আজকে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন। অন্যদিকে বার্নি স্যান্ডার্স যেটা বলেছেন, একজন ডেমোক্রেট রাজনীতিবিদ, তিনি এটা বলেছেন যে এটা লজ্জাজনক যে এই গণহত্যার মাঝখানে যখন ৩৯,০০০ মানুষ গাজায় মারা গেছেন, তার মাঝখানে নেতানিয়াহুকে এইভাবে মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ানো। মার্কিন কংগ্রেসে বিদেশি কোনো রাষ্ট্রপ্রধানকে ভাষণ দেওয়ানো, এটা কিন্তু একটা বিরল সম্মান, যেটা বাইডেন ঠিক চলে যাওয়ার আগে করে গেল। এবং এর আগে মার্কিন সরকার কিন্তু ইসরায়েলকে অস্ত্র দেওয়া নিয়ে একটু গড়িমসি করছিল। তার কারণটা হচ্ছে বিভিন্ন সমীক্ষাতে দেখা যাচ্ছে যে বাইডেন সরকারের যে ভূমিকা গাজা সমস্যা নিয়ে, তাতে মার্কিনিরা খুশি নন। ফলত সামনে নভেম্বরের নির্বাচন, এই নির্বাচনের আগে ফিলিস্তিনপন্থী ভোটাররা, যারা মুসলিম ভোটার বা অন্যান্য যে গণতান্ত্রিক যে মানুষজন, তারা হয়তো আবার বাইডেনকে ভোট নাও দিতে পারে। একদিকে তারা ট্রাম্পকে ভোট দিতে পারে, যদিও ট্রাম্পও ইসরায়েলের পক্ষে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে। বাইডেনকে শাস্তি দেওয়ার জন্য তারা ট্রাম্পকে ভোট দিতে পারে বা তারা ভোট অ্যাবসেন্টও করতে পারে। এরকম একটা আশঙ্কা, এরকম একটা ডামাডোল চলছে। এই পরিস্থিতিতে বেঞ্জামিন নেতানিয়াহু তিনি মার্কিন সরকারের কাছে আরও বেশি সাহায্য চাইবেন, এটাই হচ্ছে ওয়াকিবহাল মহল মনে করছে। কি দাঁড়ায় সামগ্রিকভাবে, এটাই হচ্ছে দেখার। আদৌ বেঞ্জামিন নেতানিয়াহুকে নির্বাচনের আগে মার্কিন কংগ্রেস আরও বেশি সাহায্য করে কিনা, এবং যে ইহুদি ভোটারদেরকে খুশি করার জন্য ডেমোক্রেট এবং রিপাবলিক দুদলই
নেতানিয়াহুকে নেমে এলো, এবারে ইহুদিদেরই নেতানিয়াহুর বিরুদ্ধে যে বিক্ষোভ, তাতে ব্যাপারটা কোথায় দাঁড়ায়, এটাও কিন্তু দেখার। এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।